বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ক্লাস 10-এর নাটক বিষয়ে আলোচনা করব। আগামী 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ এখন যারা 10-এ পড়ো, তাদের একমাত্র নাটক হলো শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা। মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে চলে আসো, আমরা এই ব্যাপারটা একটু মনোনিবেশ করি। সিরাজদৌল্লা এই নামটার সাথে তোমরা সকলেই পরিচিত। ইতিহাসে তোমরা পেয়েছো যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে, সেই যুদ্ধে ইংরেজের এই সিরাজদৌল্লার পতন হয়েছিল এবং ভারতবর্ষে পাকাপাকিভাবে ইংরেজরা রাজত্ব করতে শুরু করলো। আজকের এই নাটকটা যে বিষয়, সেটা ঠিক পলাশীর যুদ্ধের ঠিক আগে আগে একটা ঘটনা। অর্থাৎ এই সময় সিরাজদৌল্লা চরিত্রের মধ্য দিয়ে লেখক কেবলমাত্র, যেহেতু এটা ঐতিহাসিক নাটক, তাই একদিকে যেমন ইতিহাসের ঘটনা থাকবে এবং তার সাথে নাটকের বৈশিষ্ট্যগুলো থাকবে। তাই সেক্ষেত্রে আমরা দেখছি ঐতিহাসিক চরিত্র হিসাবে একদিকে যেমন সিরাজকে পাবো, অন্যদিকে ব্যক্তি সিরাজের নানান বৈশিষ্ট্য, তার দেশপ্রেম, দেশের স্বাধীনতা, তার আবেগ, তার অনুভূতি, ঘরে বাইরে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন এবং সেই পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিতে তিনি কতটা নিজেকে সামলে উঠতে পারছেন এবং কতটা পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে পারেন, আমরা কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে সেটা দেখব। নাটকের স্থান হিসেবে আমরা দেখতে পাচ্ছি রাজ দরবার। তাহলে কোথায় দেখতে পাচ্ছি? অর্থাৎ রাজ দরবার। প্রথমে তোমাদেরকে আমি বলেছি কিন্তু পলাশীর যুদ্ধের আগে ঘটনা নিয়ে এই নাটকটা শুরু হয়েছে। তো রাজ দরবারে কে উপস্থিত রয়েছেন? নবাব সিরাজদৌল্লা উপস্থিত রয়েছেন এবং সেই দরবার কক্ষে কারা কারা উপস্থিত রয়েছে দেখো, আমি একটা বৈঠকের মধ্যে করে পড়েছি পক্ষ এবং বিপক্ষে। পক্ষে রয়েছে দেখো মোহনলাল, মীরমদন, গোলাম হোসেন এবং বিপক্ষে তার রয়েছে, আমরা জানি মির্জাফর নামটার সাথে সকলেই পরিচিত, মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ এবং রাজবল্লভ। ঠিক আছে, আমরা পক্ষে পাচ্ছি ফরাসি প্রতিনিধি মশিয়েলা। সেখানে রাজদরবার সে উপস্থিত হয়েছে তাদের নিজেদের স্বার্থে, অর্থাৎ ফরাসিদের স্বার্থে। আর বিপক্ষে এদের সাথে যুক্ত হয়েছে কে? ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজ প্রতিনিধি। ঠিক আছে, নাটকটা শুরু হচ্ছে এই রাজদরবারে। বিষয়টা কি নিয়ে? ঠিক আগে এই রাজ দরবার কক্ষ বসার আগে, বেশ কিছুদিন আগে, নবাব ইংরেজের সাথে যুদ্ধ করবার জন্য কলকাতায় এসেছে এবং কেন এসেছে তার কারণ হলো নবাবের কানে গিয়েছে যে ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, যেমন তার সাথে সাথে কি করছে, তাদের অস্ত্র সম্ভারকে বাড়িয়ে তুলছে নবাবের আড়ালে থেকে। কোথায় না? ফোর্ট উইলিয়াম দুর্গে। এই খবরটা সিরাজের কানে যখনই এসছে, তখন তিনি কি করেছেন? কলকাতা দখল করেছেন এবং ইংরেজদেরকে পরাজিত করেছেন, তাদের সাথে আলীনগরের সন্ধি করেছে। আলীনগরের সন্ধিতে বিভিন্ন রকম শর্ত ইংরেজের উপর সে যেমন দিয়েছে, তার মধ্যে একটি শর্ত ছিল যে ইংরেজের প্রতিনিধি হিসাবে তার রাজদরবারে ওয়ার্ডসকে রাখা হবে, যাতে কোনোভাবে ইংরেজরা শর্ত লঙ্ঘন না করে। যদি কোনো রকম ভাবে শর্ত লঙ্ঘন করে, অর্থাৎ ওই আলীনগর সন্ধির শর্ত লঙ্ঘন করে, তাহলে ওয়ার্ডসকে তার প্রতিনিধি হিসাবে, ইংরেজের প্রতিনিধি হিসেবে তাকে হত্যা করা হবে বা তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এই ঘটনা থেকে শুরু হয়েছে আমাদের এই নাটকের অংশটা। শচীন্দ্রনাথ সেনগুপ্তের এই নাটকে আমরা দেখব নাট্যকার তিনটে ভাগে নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, যে বিশ্বাসঘাতকতা চলছে, সেইটাকে তিনি তুলে ধরেছেন। প্রথম ভাগে আমরা দেখব কি ইংরেজের ষড়যন্ত্র, কিভাবে ইংরেজরা কিভাবে
সিরাজের বিরুদ্ধে শর্তকে উপেক্ষা করেও ষড়যন্ত্র করছে। দ্বিতীয় ভাগে আমরা দেখব যে তারই নিজের রাজকর্মচারীরা কিভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং সিরাজের বিরুদ্ধে তারা ইংরেজের সপক্ষে তারা কথা বলছে। তৃতীয় ভাগে আমরা দেখব তারই আপনজন অর্থাৎ ঘসেটি বেগম রাজকর্মচারীদের সাথে হাত মিলিয়ে সিরাজকে সিংহাসনচ্যুত করতে চাইছেন। তাহলে আমরা মূল নাটকে চলে যাই। দরবার কক্ষে সকলে উপস্থিত। সিরাজ দরবার কক্ষে আলোচনা শুরু করলেন। প্রথম আলোচনাটাই শুরু হলো কাকে দিয়ে? অর্থাৎ ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে দিয়ে। তিনি ওয়াটসকে বললেন যে কোম্পানি অর্থাৎ তার পূর্ববর্তী আলীনগরের সন্ধিতে তো কথা হয়েছিল যে কোনোভাবে সন্ধি শর্ত উপেক্ষা করবে না ইংরেজরা। যদি উপেক্ষা করে কোনোরকমভাবে সিরাজের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু প্রথমেই তাদের প্রতিনিধি ওয়াটসকে হত্যা করা হবে। স্বাভাবিকভাবেই তিনি ষড়যন্ত্রের গন্ধ যখন পেলেন এবং শর্ত আলীনগরের সন্ধির শর্ত যখন বিভিন্নভাবে উপেক্ষিত হচ্ছে, অর্থাৎ ইংরেজরা তখনও পর্যন্ত কি করছে? অস্ত্র সম্ভার বাড়াচ্ছে। ইতিমধ্যে একদিকে যেমন অস্ত্র সম্ভার বাড়াচ্ছে, ইতিমধ্যে বাংলায় ফরাসিদের যে কুঠি রয়েছে চন্দননগরে, সেই কুঠি তারা আক্রমণ করেছে নবাবকে না জানিয়ে। আসলে এই প্রথমে আমি বলে রাখি এই কুঠি কেন আক্রমণ করেছে। এই যে ইংরেজরা ফরাসি কুঠি আক্রমণ করেছে তার কারণ হলো, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা গেছিল তখন মানে এর আগে বছর দুয়েক আগে ইংরেজের সাথে ফরাসিদের শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের আঁচ কিন্তু এসে পড়েছিল কোথায়? এই ভারতবর্ষের বুকে। কারণ সেই সময় ভারতবর্ষের বুকে একদিকে যেমন ইংরেজরা কি করছে? ব্যবসা বাণিজ্য করছে, অন্যদিকে ডাচ এবং ফরাসিরাও কিন্তু তখন ব্যবসা বাণিজ্য করছিল। ইংরেজরা কোনোভাবেই চাইছিল না ফরাসিরা বাংলার বুকে ব্যবসা বাণিজ্য করুক, কারণ তাদের তখন ভয় হচ্ছিল যে যদি ফরাসিরা বাংলার নবাবের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের পক্ষে, ইংরেজের পক্ষে সেটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হয়ে যাবে একদিকে। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্যের দিক থেকে যদি দেখা যায়, ইংরেজরা দেখছে যদি ফরাসিদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, এদেশ থেকে হটিয়ে দেওয়া হয়, তাহলে তারা একচ্ছত্রভাবে বাংলার বুকে বাণিজ্য করতে পারবে। এই দুটো কারণ সামনে রেখে ইংরেজরা বাংলার নবাবের ওপর ভীষণভাবে চাপ দিচ্ছিল ফরাসিদেরকে এদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। যখন নবাব এ ব্যাপারে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, তখন নিজেরাই নবাবের অনুমতি ছাড়াই ফরাসিদেরকে, অর্থাৎ ফরাসিদের যে কুঠি, বাণিজ্য কুঠি অর্থাৎ চন্দননগর, তারা অধিকার করল। এরপরে আমরা কিন্তু এই ব্যাপারটা আসবো পরবর্তী সময়। এই যে নবাবকে না জানিয়ে ফরাসি দুর্গ আক্রমণ, অন্যদিকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে নবাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইংরেজরা যে প্রস্তুত হচ্ছে, এই সব কথা নবাবের কানে যখন আসলো তখন তিনি ইংরেজের প্রতিনিধি ওয়াটসকে তিনি চেপে ধরলেন এই ব্যাপারে। ওয়াটসকে তিনি বললেন, ওয়াটস তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওয়াটস বললেন আমি তো জানলামই না কিসের জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন। তখন নবাব জানালেন যে তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা ছাড়িয়ে গেছে, স্পর্ধা তোমাদের আকাশ চুমিয়ে উঠেছে,
শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন কিছু তোমাদের সাথে ভদ্র ব্যবহার করছিলাম, কিন্তু ভদ্রতার অযোগ্য হয়েছে তো। স্বাভাবিকভাবে ওয়ার্ডস একদম না জানার ভান করলো সিরাজদৌল্লার সামনে। সিরাজদৌল্লা আসলে ওয়ার্ডসকে সরাসরি কেন আক্রমণ করেছিল, তার হাতে বেশ কিছু, অর্থাৎ গুপ্তচরের মাধ্যমে বেশ কিছু তথ্য প্রমাণ তার হাতে এসেছিল, যে তিনি বুঝতে পেরেছিলেন ওয়ার্ডস এদেশের থেকে ইংল্যান্ডের সাথে কি করছে, সিরাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়েছে। ওয়ার্ডস যতই অস্বীকার করুক না কেন, সে কিছুই জানে না, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে সে কিছুই জানে না। তার প্রমাণ হিসাবে ওয়ার্ডসকে পাঠানো ইংরেজ নৌবাহিনীর অ্যাডমিরাল, অর্থাৎ নৌবাহিনীর সেনাপতি, যে তার একটা চিঠি সামনে ধরলেন। চিঠিতে কি লেখা রয়েছে? চিঠিটা নবাব ওয়ার্ডসের হাতে তুলে দেওয়ার জন্য মুন্সিজিকে বললেন এবং ওয়ার্ডস সেটা পড়তে লাগলো। সেই চিঠির শেষ দিকে কি লেখা ছিল? শেষ দিকে লেখা ছিল কি, ওয়ার্ডসকে একটা চিঠি কে লিখেছে না, ওয়াটসন, কে ওয়াটসন, অর্থাৎ ইংরেজ নৌবাহিনীর যে প্রধান, সে একটা চিঠি পাঠিয়েছে। চিঠির শেষের দিকে কি লেখা, আই নাও অ্যাকুয়েন্ট, এখানে বানানটা তোমাদের একটু ছাপায় বললো যে ACQUAINT, অ্যাকুয়েন্ট, আমি অবগত, আই নাও অ্যাকুয়েন্ট ইউ, আমি তোমাকে জানাচ্ছি বা অবগত করছি যে দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপ মানে সৈন্যবাহিনীর বাকি অংশ, হুইচ শুড হ্যাভ বিন হিয়ার লং সিন্স, অর্থাৎ যে বাহিনীর এখানে অনেক আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যান্ড হুইচ আই হিয়ার দ্য কর্নেল, এখানে দেখো সাধারণভাবে শব্দটাকে দেখে মনে হচ্ছে কলোনাল, আসলে এটা উচ্চারণ হবে কর্নেল, told you he expected, অর্থাৎ এ ব্যাপারে ওয়ার্ডসকে, কর্নেলকে, তখন ছিলেন লর্ড ক্লাইভ, তিনি ওয়ার্ডসকে এ ব্যাপারে জানিয়েছেন। অর্থাৎ কোন ব্যাপারে? সেই যে সৈন্যবাহিনী আসবে সে ব্যাপারে, উইল বি অ্যাট ক্যালকাটা ইন এ ফিউ ডেজ, সেই বাহিনী কলকাতাতে কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। দ্যাট ইন এ ফিউ ডেজ মোর, আরো কিছুদিন পর, আই শ্যাল ডিসপ্যাচ, মানে পাঠাবো, এ ভেসেল মানে জানো একটা বিশাল বড় জাহাজ, যার মধ্যে আরো অনেক ছোট ছোট জাহাজ ঢুকে যেতে পারে, ফর মোর শিপ, অর্থাৎ ওই ভেসেলে করে বেশ আরো অনেক বেশি শিপ এবং মোর ট্রুপস, অর্থাৎ বাহিনী আসবে, যা দিয়ে আই উইল কিন্ডলে, মানে জ্বালিয়ে দিতে পারবো, সাচ এ ফ্লেম মানে আগুন জ্বালাবো, কোথায়? ইন ইয়োর কান্ট্রি মানে তোমার দেশ। এখানে তোমার বলতে কি, এখানে ইয়োর বলতে এখানে ওয়ার্ডসকে বোঝাচ্ছে, দেশ বলতে বাংলাকে বোঝাচ্ছে। তাহলে সেই দেশ বাংলাকে জ্বালিয়ে দেবে, অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গ্যাঞ্জেস, কেমন করে জ্বালাবে? অর্থাৎ গঙ্গার সমস্ত ওয়াটার দিয়ে, জল দিয়ে, শ্যাল নট বি এবল টু এক্সটিংগুইশ, এমন আগুন বাংলার বুকে জ্বালাবে যে গঙ্গার সমস্ত জল দিয়ে তাকে নেভানো যাবে না। স্বাভাবিকভাবে এই চিঠির মধ্যে দিয়ে এক ভয়ানক বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। বার্তাটা কি? অর্থাৎ বাংলা অধিগ্রহণের বার্তা, অর্থাৎ বাংলা থেকে নবাবকে সরিয়ে দিয়ে বাংলা দখলের চেষ্টার একটা ইঙ্গিত, কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত এই চিঠির মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই এই চিঠিটা যখনই ওয়ার্ডসকে পড়তে দেওয়া হলো, ওয়ার্ডস আর সেটা কিন্তু অস্বীকার করতে পারলো না। মুন্সি এর বাংলা ব্যাখ্যা করলো, যেটা আমি তোমাদেরকে বললাম। সিরাজ ওয়ার্ডসকে জিজ্ঞেস করলো যে এই চিঠির মাধ্যমে কেন, কাকে ভয় দেখানো হচ্ছে, কেন ভয় দেখানো হচ্ছে, কি ভয় দেখানো? বাংলাকে জ্বালিয়ে দেওয়া। ওয়ার্ডস বললেন, অ্যাডমিরাল কি লিখেছেন আমি এই ব্যাপারটা জানি না, আসলে সবটাই কিন্তু তিনি জানেন, কারণ তাকেই তো চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত চিঠিটা নবাবের গুপ্তচরের মাধ্যমে
নবাবের হাতে এসে পৌঁছেছে। সিরাজ বললেন, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের এবার তাহলে ওয়াটসের পত্র পড়ুন। অর্থাৎ যে এতক্ষণ অস্বীকার করছে তার চিঠি, তারও একটা চিঠি নবাবের হাতে এসেছে। তাহলে আমরা দেখছি নৌবাহিনীর সৈন্যাধ্যক্ষ ওয়াটসনের চিঠি যেমন নবাবের হাতে এসছে, তেমনি ইংরেজ প্রতিনিধি ওয়াটসেরও চিঠি তার হাতে এসছে। এবং সেখানে প্রমাণ হচ্ছে যে দুজন দুজনকে এই ব্যাপারে কতটা ওয়াকিবহাল করেছে। বললেন, আপনি পড়ুন, ওর হাতে দেবেন না? আচ্ছা, ওকে একবার দেন। তাহলে সিরাজ আবার কি করা হলো, ওয়াটসকে তার নিজেরই চিঠি পড়তে দেওয়া হলো। সিরাজ বললেন, আপনি কি অস্বীকার করতে পারেন যে এই হাতের লেখা আপনার নয়? ওয়াটস বলল, না, আমি অস্বীকার করতে পারি না, এটা আমারই লেখা। তখন মুন্সি আবার পড়তে শুরু করলো চিঠিটা। ইট ইজ ইম্পসিবল টু রিলি আপন দ্য নবাব, অর্থাৎ এটা খুবই অসম্ভব। রিলি মানে কি, নির্ভর করা, আপন দ্য নবাব, নবাবের ওপর নির্ভর করাটা খুবই অসম্ভব ব্যাপার। কোন ব্যাপারে? অ্যান্ড ইট উইল বি ওয়াইজ, এটা খুব বিজ্ঞের কাজ হবে, টু অ্যাটাক চন্দননগর। আমরা আগেই বলেছি চন্দননগরে ফরাসিদের বাণিজ্য কুঠি ছিল। সেই বাণিজ্য কুঠি কি করছিল, ইংরেজরা আক্রমণ করতে চাইছিল, নবাবকে বারবার বলেছে, কিন্তু নবাব কিন্তু এই ব্যাপারে রাজি হয়নি। তাই এই চিঠিতে পরিষ্কার যে নবাবকে কোনোভাবে এইভাবে রাজি করানো যাবে না, তার চেয়ে বরঞ্চ ভালো হবে চন্দননগর অধিকার করা। সিরাজ এবার ওয়াটসের কাছে তার বক্তব্য রাখলেন, তোমাদের অভদ্রতা, তোমাদের ঔদ্ধত্যের পরিচয় আর কি চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে, আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখি। এই ক্ষেত্রে ওয়াটসকে যেমন তিনি তার ষড়যন্ত্রের ব্যাপারে, ওয়াটসের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন করলেন, তার সাথে সাথে তারই সভাসদদের তিনি সচেতন করলেন যে যারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের নামে নানা রকম কুৎসা রটাচ্ছে এবং ইংরেজের সাথে হাত মিলিয়েছে, সে খবরও তিনি কিন্তু রাখেন। এই জায়গায় কিন্তু সিরাজের একটা বিচক্ষণতার পরিচয় আমরা পেলাম। দেখো, এটা একটা কিন্তু সিরাজের চরিত্রের বৈশিষ্ট্য আমরা পেলাম। তারপর তিনি আবার বললেন, দেখো তুমি ওয়াটস আমার দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, এর শাস্তি তুমি জানো। স্বাভাবিকভাবে এবারে ওয়াটস কিন্তু অনেক বেশি বেপরোয়া হয়ে গেল। কারণ বেপরোয়া হওয়ার কারণ, ওয়াটস ইতিমধ্যে জেনে ফেলেছে যে নবাবকে অনেকটাই ঘায়েল করা হয়েছে। নবাব তার নিজের দেশে অর্থাৎ বাংলাতে তার বাংলা জনতা বা তার নিজের সভাসদ বা তার সেনাবাহিনীর দ্বারা এতটাই নিচ জায়গায় পৌঁছেছে, সেইখানে নবাবের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলাটা তার ধৃষ্টতা বলে মনে হয়নি। তাই তিনি বললেন যে ঠিক আছে, আপনি আমাকে পানিশ করুন, আমাকে যদি আপনি চান যে ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি আমার সাথে করতে পারেন। সিরাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে নিয়েছেন এই মুহূর্তে যদি তার বিরুদ্ধে কোনো চরম সিদ্ধান্ত না হয়, তাহলে ইংরেজরাও খুব তাড়াতাড়ি তার উপরে ঝাঁপিয়ে পড়বে। তাই তিনি খুব সচেতনতার সাথে বললেন, তুমি এই মুহূর্তে দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে আসবে না, তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার করে বলে তিনি তাকে মিষ্টি ভাষায় তাকে তার দরবার থেকে বিদায় দেন। ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে সিরাজদৌল্লা ঠান্ডা মাথায় কিন্তু দরবার থেকে বিদায় দিলেন। এরপরে আমরা দেখব সিরাজের সাথে ফরাসি
প্রতিনিধি মশিয়েলার কি কথাবার্তা হলো। নেক্সট ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব।